জরিপ যা হয় ঘটনা ঘটে রিভার্স, ঠিক আছে, আমি বলতেছি কেন। এবং এটা অনেকটা আমাদের আবহাওয়া দপ্তরের মতো আর কি, যদি বলে আজ শুষ্ক আকাশ তাহলে ছাতা নিয়ে বের হবেন, মানে ওই দিন বৃষ্টি হবে। দেখেন জরিপটা কি, জরিপ হলো, এটা হচ্ছে আমি আমি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ফর্মালাইজড কিউরিওসিটি। অর্থাৎ আমাদের সব ব্যাপারে একটা উৎসাহ আছে না, উদ্দীপনা আছে না, একটা কিউরিওসিটি আছে না। জি, জরিপটা হলো এটাকে একটা আনুষ্ঠানিকতা দেওয়া। আমাদের যে কিউরিওসিটি যে কী হচ্ছে না হচ্ছে, সেইটা জরিপকারীরা করে কি একটা ফর্মাল রূপ দেয়, আনুষ্ঠানিক কৌতূহল। এটার কোনো বাড়তি কোনো মূল্য নাই। এবং জরিপকে মানে আমি কোথায় জানি দেখছিলাম যে জরিপ হচ্ছে টু ড্রাইভ এ কার উইথ ক্লোজড আইস, মানে চোখ বন্ধ করে কার ড্রাইভ করার মতো। আমি যাচ্ছি কিন্তু আমি কিছু দেখতেছি না। কিভাবে জরিপ হয় সেইটা বড় ব্যাপার। কিভাবে জরিপ হয়, এইটা কি টিপিক্যাল মানে প্রতিনিধিত্বশীল, এইটা কি র্যান্ডম, মানে এইটা কি ইনডিসক্রিমিনেটলি জিজ্ঞেস করা হচ্ছে, এইটা কি ফেস টু ফেস বসে কথা বলা হচ্ছে, এটা ফোকাস গ্রুপ আছে, বা এটা রিটেন কোনো কোয়েশ্চেনিয়ার আছে, মানে কীভাবে হচ্ছে জরিপটা, সেইটা কিন্তু বড় ব্যাপার। দেখেন শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড জরিপের কোনো মূল্য নেই। একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরেন যে ইংল্যান্ডে একবার হয়েছে কি, আপনার সিটিং প্রাইম মিনিস্টার কনজারভেটিভের, সে গ্যালাপ পোল হয় এখানে, গ্যালাপ পোলে দেখলো যে তার কনজারভেটিভ হারতেছে। তখন সে ওই তার সরকারি বাসভবন নাম্বার 10 ডাউনিং স্ট্রিট, ওইটা তো ছেড়ে দিতে হবে নির্বাচনের পরে, তো বাড়ি খোঁজা শুরু করছে। মানে সরকারি বাসভবন ইলেকশনের পরে তো থাকতে পারবে না, বাড়ি খোঁজা শুরু করছে। কিন্তু দেখা গেল যে কনজারভেটিভ জিতে গেছে, জরিপে বলছে কিন্তু হারতেছে। ও জরিপের ফল অনুযায়ী উনি বাড়ি খোঁজা শুরু করছে। মানে এই জরিপ নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না? আমি বলতেছি, শেষ করতে দেন। যেমন ধরেন একটা 2016 সালে যখন ট্রাম্প এবং হিলারি যখন ইলেকশন করলো, তখন তো সব জরিপ, আমেরিকারও জরিপ টরিপ ইত্যাদি, আমাদের এখানে সব বলতেছে যে হিলারি জিততেছে বিপুল ভোটে, জিতছে হিলারি, ট্রাম্প জিতছে। আমি কিন্তু বলছিলাম ট্রাম্প জিতবে, এটা বাজিও ধরছিলাম। এবং আমাদের দেশে দেখেন 91-এ, এই আমাদের দেশের জরিপগুলো একটু দেখেন আপনি, 91-এ জরিপ হলো যে আওয়ামী লীগ 200-র বেশি সিট পাবে, 220টা এরকম। হ্যাঁ, কী হলো, বিএনপি জিতে গেল। তারপরে 91-এ জরিপ হয়েছিল যে রংপুর থেকে এরশাদ উৎখাত হয়ে গেছে, অথচ আমি এগুলি বাজি ধরছিলাম, জিতছিও আমি। গ্রেটার রংপুরে সব সিট পাইছে জাতীয় পার্টি। এই জরিপের কী মূল্য থাকলো? সবচেয়ে বড় কথা যেটাকে বলা হয় লঙ্গিটিউডানাল জরিপ আর কি। যেমন ধরেন যে আপনি আজকে জরিপ করলেন না, তো মানুষের মাইন্ড তো শিফট করে, তাই না? তো ওই জরিপটা 2 দিন পরে যে ওরকম থাকবে এমন তো কোনো কথা নাই। যেমন ছোট একটা উদাহরণ দিই, যেমন 91-এ কী হয়েছে, 91-এ আওয়ামী লীগ কেন এত ভোট কম পাইল? একটা বড় কারণ ছিল শেখ হাসিনার লাস্ট ভাষণটা, যেটা মানুষ গ্রহণ করে নাই, যেখানে উনি বলছিলেন যে এক অখ্যাত মেজর আমাদের স্বাধীনতার, মানে জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলছে, এটা মানুষ মাইন্ড করছে, অনেক ভোট কমে গেছে। তো ভোটের আগে যে জরিপ হয়েছে আর ইলেকশনের 2 দিন আগে শেখ হাসিনার যে ভাষণ, এই দুইটা ভিন্ন সময় না? তারপরে ওই জরিপ দিয়ে এটা বিচার করবেন নাকি? তো শিফট করে মানুষের মন, তাই না? এটা লঙ্গিটিউডনাল জরিপ আর কি। হ্যাঁ, তো এগুলি আছে। ফলে আমি জরিপ দিয়া, মানে জরিপের উপর আমার মিনিমাম কোনো ইয়ে নাই, হ্যাঁ, মিনিমাম কোনো আস্থা নাই। হ্যাঁ, এটা হচ্ছে টু ড্রাইভ এ কার উইথ ক্লোজড আইস। হ্যাঁ, মানে চোখ বন্ধ করে দিয়ে আমি মানে ড্রাইভ করতেছি। আমার যে কৌতূহল, আমার যে কিউরিওসিটি, এইটাকে জরিপকারীর একটা ফর্মাল রূপ দেয়, জাস্ট দ্যাটস ইট। মানে আমরা তো এর আগেও অনেক জরিপ দেখেছি, আপনিও তো দেখেছেন। কোনো জরিপ কি ইয়ে হয়েছে, মানে যদি হয় সেইটা হচ্ছে ইনসিডেন্টাল, এইটা বাই চান্স হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু জরিপ অনুযায়ী রেজাল্ট হয়েছে, হ্যাঁ, এরকম। বরং সাধারণ মানুষ কখনো কখনো যা বলে সেটা সত্যি হয়ে যায়। যেমন ধরেন যে ফেসবুকে যে একটা অর্গানাইজড গ্রুপ ইয়ে করে না, ওই যে একই জিনিস বলতে থাকে, হ্যাঁ, কি বট বাহিনী না কি বলে যেন, আমি তো এসব শব্দ ব্যবহার করতে চাই না। তো এটা অর্গানাইজড ওয়েতে সেটা করে। জরিপটাও কিন্তু এক ধরনের পলিটিক্যালি বায়াসড
একটা রিপোর্ট, হ্যাঁ, সার্ভে, যেইটা পাবলিক ওপিনিয়নকে মোল্ড করার জন্য ব্যবহার করা হয়, যে হ্যাঁ জরিপে যেহেতু বলতেছে তাহলে আমি ওখানেই যাই। হ্যাঁ, এটা এক ধরনের অথবা আরো বিপুল সংখ্যক মানুষ নিয়ে এই জরিপ করলে হয়তো কিছুটা প্রভাব ফেলতে পারে, কারণ তারা 41,500 মাত্র 41,500 মানুষের উপরে এই জরিপ চালিয়েছেন। সবচেয়ে বড় কথা, আপনি কোন সমাজে জরিপ করতেছেন? এটা তো ভয়ের সংস্কৃতির একটা দেশ এখন। আউট অফ ফিয়ার কেউ কখনো নিজের কথা বলবে, তার মনের কথা বলবে? যে লোকটা মানে আওয়ামী লীগকে ভোট দিতে চায়, নৌকা মার্কে ভোট দিতে, সে কি বলবে যে আমি আওয়ামী লীগের পক্ষে, বা আমি এই দিকে কারোর পক্ষে না? অন্তত এই সময় বলবো এটা একটা কালচার অফ ফিয়ার, একটা ভয়ের সংস্কৃতির মধ্যে মানুষ বাস করতেছে। এখানে মনের কথা অনেকেই বলবে না। তারপর আপনি কিভাবে প্রশ্ন করতেছেন, হ্যাঁ, এবং আপনার প্রশ্নের ধরন কি, তাকে কতটুকু আপনি নিরাপদ রাখতেছেন, যার সাথে কথা বলতেছেন, এগুলো ম্যাটার করে না। এই যে বিদ্যাসাগর হইল, মানে কি পড়ে সাগর হইল? তখন তো রবীন্দ্রনাথ বিকশিত হয় নাই, তখন হেমিংওয়ে ছিল না, টি.এস. এলিয়ট ছিল না। তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তো যত মানে রিডিং মেটেরিয়াল বাড়ছে অনেক, এগুলি না পড়ে উনি বিদ্যাসাগর হয়ে গেলেন। আর আমরা যে এত পড়লাম, আমাদের কেউ বিদ্যাপুকুরও বলে না। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। উনি এত সামান্য কিছু পড়ে বিদ্যাসাগর, আমরা এত কিছু পড়লাম, হেমিংওয়ে পড়লাম, এই কিনা বলে টি.এস. এলিয়টের কবিতা পড়লাম, তো এইটা পড়লাম সেইটা পড়ে, যেগুলো ওই সময় ছিল না, আমাদেরকে বিদ্যাপুকুরও বলে না। এখন দেখেন কত জ্ঞান যে আমরা পাচ্ছি আর কি, না? মানে জ্ঞানের মানে ভান্ডার পূর্ণ করতেছেন সবাই, এত প্রতিশ্রুতি। আরে বাবা, এই যে ডাবল বেতন দিবেন তো আগে নাকি? এই যে গভর্নমেন্ট যে আপনাদের বিপদে ফেলে গেল, পে স্কেল বাড়ায় দিয়ে গেল, এই টাকাটা দিবেন আগে, ডাবল বেতন। তারপর অর্থনীতির অবস্থাটা কি জানেন আপনি? এই অর্থনীতিতে এতগুলি কার্ড আপনি মেনটেন করতে পারবেন? এই অর্থনীতি আমি তারেক রহমান সাহেবকে বলতেছি, এই অর্থনীতিতে আপনি বিদেশ গমনোচ্ছুদের 10 লাখ টাকা করে লোন দিতে পারবেন? বলতেছেন তো, যেখানে যাচ্ছেন সেখানে, এখানে মেডিকেল কলেজ তো, এখানে ইপিজেড তো, এখানে এইটা বলতেছেন, অথচ আপনি অর্থনীতির অবস্থাটা জানেন না কি অবস্থার মধ্যে আছে এটা। হ্যাঁ, আগে বেতনটা দেন, ডাবল বেতনটা দেন না, তারপর না বুঝবো। দেখেন, আমি একটা উপমা দিচ্ছি, আমি কয়েকদিন যাব, সেটা হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে ক্লাউড, মেঘ, আর বাস্তবায়ন হচ্ছে বৃষ্টিপাত। প্রমিস ইজ এ ক্লাউড অ্যান্ড রেইনফল ইজ এ ইমপ্লিমেন্টেশন। যে ক্লাউডের, যে মেঘ থেকে বৃষ্টি পড়ে না, সেই মেঘ তো আরো বিপজ্জনক। তো এই যে পুঞ্জ পুঞ্জ মেঘ, হ্যাঁ, ইয়ে করতেছে, এই পুঞ্জ পুঞ্জ মেঘ থেকে বৃষ্টি হবে, বাস্তবায়ন হবে? খামাখা কথা বলে লাভ কি? সেটা আসলে মানে চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা? চ্যালেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমি বলি, মানে এটা কাউকে আমি মিন করে বলতেছি না, মানে কেউ যেন মাইন্ড না করেন। পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন where you can lie, you can cheat, and even you be a respected. একটা মাত্র প্রফেশন যেখানে আপনি মিথ্যা বলবেন, প্রতারণা করবেন, তারপরও আপনাকে সম্মান করবে লোকে। হ্যাঁ, এইটা হচ্ছে একমাত্র প্রফেশন। মিটিং করেন, লাখ লাখ লোক হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনি মিথ্যা বলতেছেন। আমি কাউকে মিন করতেছি না, আমি জেনারেলি বলতেছি, মিথ্যা বলতেছেন, প্রতারণা করতেছেন, and you are being respected. এখন হয়েছে কি জানেন, এখন মানুষ কিন্তু অনেক বুঝে গেছে, বুঝছেন? মানে পলিটিক্স হ্যাজ বিকাম সো করাপ্ট, হ্যাঁ, যে এ ফিউ পিপুল, বা যারা ধরেন যে রাজনৈতিক দলের কর্মী সমর্থক, তারা ইনভলভ হচ্ছে পলিটিক্সে। দি লার্জ মেজরিটি, যে ভাস্ট মানে মেজরিটি, এরা কিন্তু এখন ইনডিফারেন্ট, এরা এখন উদাসীন হয়ে পড়ছে। হ্যাঁ, মানে পলিটিক্স হ্যাজ বিকাম সো করাপ্ট। হ্যাঁ, যারা ওয়ার্কার সমর্থক, তারা দেখবেন ইনভলভ, তারা স্লোগান দিচ্ছে, কারণ দল ক্ষমতায় আসলে তো রাষ্ট্র আমার করায়ত্ত। দল ক্ষমতায় আসলে তো আমি তদবির করে কোটি কোটি টাকা বানাইতে পারবো। সুতরাং তারা ঝুঁকি নিচ্ছে, তারা করতেছে। আর সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন,
মাহবুব ভাই, একটি বিষয় নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে তারেক রহমান যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতির অনেকগুলোই কিন্তু এখনো চলমান, বাস্তবায়ন হয়েছে। যেমন তিনি বলছেন যে মাতৃত্বকালীন ছুটি দেবেন সবেতনে 6 মাস, এটা তো এখনো চলছে। তারপর ফ্যামিলি কার্ডের কথা বলছে, শেখ হাসিনা তো টিসিবি কার্ড করে দিয়ে গেছে। তারপরে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলতেছেন উনি মেডিকেল কলেজ, দিনাজপুরের আম নাকি তিনি তারপরে বলতেছেন যে এখানে কি সয়াবিন চাষ হয়, অডিয়েন্স থেকে বলতেছে যে না এখানে সয়াবিন চাষ হয় না। হি ডাজন্ট নো ইভেন যে মানে কোথায় কি তাকে যারা এই ধরনের স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তারা আসলে তার দোষ নাই তো, তাকে তার তো দোষ নাই। তারপরে দেখেন অবাস্তব কতগুলি জিনিস। আমি জামাতের কথা, বিএনপি তো বললাম, জামাত দেখেন আপনি 8 ঘন্টার কাজ আপনি কমাই দিবেন না, 5 ঘন্টা করবেন, এবং কোত্থেকে টাকাটা দিবেন? রাষ্ট্র থেকে, মানে রাষ্ট্রের তহবিল থেকে তো দিবেন নাকি? আপনার তো আর নিজস্ব পকেট থেকে দেওয়া হবে না। তো এখন কেন ভাই মানে তাকে এই দয়া দাক্ষিণ্য দেখাইতে হবে? এটা কি তাদের জন্য মর্যাদা? ইজ ইট এ পিট মানে মানে কি বলে যে গ্রেসফুল লাইফ? এটা কি একজন বেকারের জন্য এটা কোনোভাবে সম্মানের এটা হইতে পারে? আপনি তারা কাজ করবে, কাজের বিনিময়ে তারা টাকা নিবে। কেন এই দরদটা কেন? আপনাকে এত দরদি হইতে দরকার নেই তো, তাদের কাজ করতে দেন, তারা করুক। এবং এই যে কত দেখেন সৌদি আরবের নারীদের এখন অবস্থা দেখেন, তারা ড্রাইভ করতেছে, ঠিক আছে, তারা কনসার্টে যাচ্ছে। ও মানে ইসলামের কি বলে যে আতুরঘর যেখান থেকে ইসলামের জন্ম হয়েছে সেখানের অবস্থায়, আর আমরা এখানে মানে, এবং যখন কিছু বলবেন, যখন মানে হয়েছে কি, পলিটিশিয়ানস হ্যাভ এভরি সলিউশন ইন দেয়ার পকেট। তাদের পকেটে সব ধরনের সব সমস্যার সমাধান আছে। যখন এইটা প্রশ্ন করবেন তখন আর একটা উত্তর বাইর করবে। তারপরে মানে স্ববিরোধী কথার আপনি যখনই প্রশ্ন করবেন তখন মানে এমন একটা উত্তর দিবে, হি হ্যাজ গট এ সলিউশন ইন হিজ পকেট, কোনো অসুবিধা নেই, আপনার সব প্রশ্ন উত্তর দিয়ে দিবে সে, বুঝছেন? তো ফলে এই জায়গায় চলে গেছে আমাদের রাজনীতিবিদরা। কি করবে? এই যে ডেস্টিনি, এই আয়রনি, আমাদের মেনে নিতে হচ্ছে। তো এবং নারীদের অবস্থা দেখেন, আমি কোন টকশোতে বলছি, আমার এলাকায় না, পাটগ্রামে, ব্লাউজ কেনার টাকা নাই, শাড়ি কোনো রকমে বেচায়, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পাথর ভাঙতেছে, অনলি টু লিড হার লাইভলিহুড, জীবন নির্বাহের জন্য পাথর ভাঙতেছে। এবং সে টায়ার্ড হয়ে যাচ্ছে, সে বিড়ি খাচ্ছে। এই যে সে বিড়ি খাচ্ছে, এটা তো আপনি তো ফতোয়া দিতেই পারেন যে এ বিড়ি খাচ্ছে, এ তো অন-ইসলামিক, কিন্তু ওই বিড়িটা যে তার জন্য একটা রিল্যাক্স, সারাদিন সে কাজ করতেছে, কি করবেন আপনি? আমি বলতেছি না যে বিড়ি খাওয়াটা এখানে মানে মানে ক্ষতি, মানে এটা ভালো বা এটা মানে করা উচিত না, এটা করা উচিত, এটা বলতেছি না। কিন্তু কথা এই যে তার লাইফের স্টাইলটা আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে সে খাবে কি? ওকে তো আপনি ওর তার 5 ঘন্টা, 3 ঘন্টা, 8 ঘন্টা বলতে কিছু, ও তো সারাদিনই পাথর ভাঙতেছে, তাই না? কত টাকা পাচ্ছে আর কি। ওর এখানে তো চাকরির বেতনের মতো না। আর নারী সমাজ বলতে কি আপনার শুধুমাত্র এই যে সরকারি কর্মচারীরা? নারী সমাজ বলতে এটা বোঝায়। আর এই 5 ঘন্টা করলে কতগুলি জিনিস, এই হেলথ সেক্টরটা বিপদে পড়ে যাবে। হেলথ সেক্টরে নারীরা যদি, আর কে নারীদের এমপ্লয় করবে? বেসরকারি 5 ঘন্টা যদি করা হয় তাহলে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তো সেখানে না, এটা যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বললাম না, এভরি সলিউশন ইন দেয়ার পকেট, বলবে আমরা তো সরকারি কর্মচারীদের, সরকারি নারীদের কথা বলছি। কিন্তু শুধু কি সরকারি নারীরাই আছেন আমাদের? আচ্ছা, তা এটা একটা বৈষম্য না? ধরেন সরকারি নারীদের জন্য, সরকারি কর্মচারী যে নারী, তাদের জন্য একরকম, বেসরকারিদের জন্য একরকম, এটা ইট লুকস অড, এটা একটা ডিসপ্যারিটি হয়ে গেল না, তাই না? তো ফলে এগুলো কি, আমার কথাটা হচ্ছে যে এক মেয়ে আপনার করছে, স্ট্যাটাস দিছে যে আমাদের যে মা বোন বলেন, আমরা তো আপনাদের আব্বু আর ভাই বলি না, আমাদের প্রতি এত দরদ কেন আপনাদের? তো ফলে আমার তো কথা, দরদের কিছু নাই। ধর্মমতে নারীদের যা অবস্থান আছে সেটা ঠিক থাকবে। ধর্মকে অপব্যাখ্যা করার তো কোনো দরকার নাই। ধর্মমতে যা আছে তা থাকবে, এবং তাদের কাজের ক্ষেত্রে মানে তাদের ফ্রিডম থাকবে, তাদেরই থাকবে, নিজস্ব চয়েস থাকবে, এবং প্রণোদনা দেওয়া যেতে পারে। যেমন ধরেন যে আমি একটা বলে নেই, যেমন ধরেন যে প্রেগনেন্ট নারী, না,
প্রেগনেন্ট নারী তারপরে যখন ওই কনসিভ করার পর এটা বলছেন উনি অবশ্য আমির সাহেব, এটা ঠিক আছে, এটা তো সেই সময়টা আপনি একটা প্রণোদনা দিতে পারেন, একটা ডিফিকাল্ট সময় দিতে পারেন, হ্যাঁ। তো কিন্তু আপনি এটাকে একটা জেনারেল রুল করে দেওয়াটা ঠিক হবে না, তাই না? এটা তো এক ধরনের মানে মানসিক চাপের মধ্যে থাকবে না এটা, যদিও টাকা পাবে, কাজ না করে টাকা পাবে, কাজ না করে টাকা পাওয়াটা তো কোনো গ্লোরি না, তাই না? এটা এক ধরনের হীনমন্যতার জন্ম দিবে তাদের মধ্যে, ফলে লেট দেম। কিন্তু ওই সময়টা তো তার এটা মানে কাজে থেকে একটু বিরতি নেবার মানে প্রয়োজন আছে একজন। না, ওইটার কথা বলতেছি না তো আমি, হ্যাঁ, এটা প্রেগনেন্সির সময়টা বলতেছি না, আমি বলতেছি যে সাধারণভাবে আর কি, সাধারণভাবে যে 5 ঘন্টা এটা কেন, কি কারণে? না, ওনারা বলেছে যে এখন বলছে যে আমরা এটা সব সময়ের জন্য বলি নাই, এটা যখন বাচ্চা হবে তখন কিছু দিনের জন্য এটা বলেছি, তো এটা তো তখন বলে নাই। সেটাই তো এখন কথাটা যদি বললাম না, আপনি যখনই প্রশ্ন করবেন, শুধু আমার জামাত না, বিএনপিকেও একই জিনিস, যখনই প্রশ্ন করবেন তখন একটা অল্টারনেটিভ সলিউশন দিয়ে দিবে আর কি, হ্যাঁ। তো আপনি তাহলে চিন্তা ভাবনা করে বলা উচিত ছিল না? আপনি তো সব কথা চিন্তা ভাবনা করে বলবেন। এই যে যেমন ইলেকশন কমিশন,